শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজিজুল ইসলাম মামুন, আজিজুল মামুন বিএস, দ্যাট মিন্স বাংলা স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। টিউটোরিয়ালে যাওয়ার আগে সবাইকে অনুরোধ করব, তোমরা আজিজুল মামুন বিএস বাংলা স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলে এসে এরকম একটি লাল বাটন পাবে, লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবে। তারপরে সাবস্ক্রাইবের পাশে আরেকটি বেল বাটন পাবে, বেল বাটনে ক্লিক করে অল দিয়ে রাখবে। তাতে এই চ্যানেলের সকল নতুন টিউটোরিয়াল তোমাদের লিংকে চলে যাবে। আজ আমরা আলোচনা করব একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর ব্যাকরণ ও নির্মিতি অংশের উচ্চারণের নিয়ম। শুধু একাদশ, দ্বাদশ বা আলিম শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই নয়, যারা নবম, দশম শ্রেণীতে আছে কিংবা যারা নিয়োগ পরীক্ষায় অংশ নিতে চায় তাদের জন্য খুবই প্রয়োজনীয়। উচ্চারণের নিয়ম নিয়ে আমরা ইতিমধ্যে একটি টিউটোরিয়াল শেষ করেছি। আজ দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের প্রথম ধ্বনি অধ্বনির উচ্চারণের নিয়ম। অধ্বনির উচ্চারণ। অধ্বনির উচ্চারণকে দুই ভাগে ভাগ করা হয়, একটা বিবৃত উচ্চারণ আর একটি সংবৃত উচ্চারণ। বিবৃত উচ্চারণ কি? অধ্বনির উচ্চারণ অ এর মতো হলে বা স্বাভাবিক হলে তাকে অ এর বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ বলে। অধ্বনির উচ্চারণ যখন অ এর মতোই হবে তখন সেই অধ্বনিকে বলা হবে বিবৃত অধ্বনির উচ্চারণ। স্বাভাবিক উচ্চারণ হলো বিবৃত উচ্চারণ। আর সংবৃত উচ্চারণ কি? অধ্বনির উচ্চারণ অ এর মতো না হয়ে ও এর মতো হলে তাকে অধ্বনির সংবৃত উচ্চারণ বলে। যখন অধ্বনির নিজস্ব যে উচ্চারণ আছে অ, আমরা যখন গলা ছেড়ে দিয়ে উচ্চারণ করি অ, কিন্তু এটাকে অবোধ করতে গিয়ে আমাদের যে ওষ্ঠ এবং অধর, মুখের এখানে এই অংশটুকু আছে, এই অংশটুকুতে দেখবে যে গোল হয়ে যাচ্ছে, ও ও ও অর উচ্চারণ ওর মতো হয়ে যাচ্ছে, তখন সেই উচ্চারণকে বলা হয় সংবৃত উচ্চারণ। যেমন কবি, আমরা কবি লেখি কবি, কিন্তু আমরা উচ্চারণ করি স্বাভাবিকভাবে সেটা হলো কবি, কো কো ও ক উকার। নদী, আমরা নদী বলি না, কিন্তু নদী উচ্চারণ করি কিন্তু নদী, কিন্তু আমরা বানান লিখি নদী। প্রথম, প্রথম নয়, আমরা উচ্চারণ করি প্রথম। অতি, ভালো, ভালো ল বলি না, কিন্তু ভালো, ভালো আছি। এই উচ্চারণগুলো হলো অধ্বনির সংবৃত উচ্চারণ। এই টিউটোরিয়ালে আমরা অধ্বনির বিবৃত উচ্চারণ এবং সংবৃত উচ্চারণের নিয়মগুলো দেখব। অধ্বনির বিবৃত উচ্চারণের নিয়ম। বিবৃত মানে কি? স্বাভাবিক উচ্চারণ। অধ্বনির উচ্চারণ যখন অর মতো হবে সে উচ্চারণটাকে বলা হবে বিবৃত উচ্চারণ। শব্দের দ্বিতীয় স্বর, যদি একটা শব্দ আমরা উচ্চারণ করি, এই শব্দের দ্বিতীয় স্বর অ বা আ হলে আদ্য অধ্বনির উচ্চারণ স্বাভাবিক হয়। আদ্য মানে কি? শুরুতে। দুইটা শব্দ, একটা শব্দ উচ্চারণ করব আমরা, এবং এই শব্দের দ্বিতীয় ধ্বনি, প্রথম ধ্বনির পর দ্বিতীয় ধ্বনি যদি অ বা আ হয় তাহলে প্রথম অধ্বনির উচ্চারণটি স্বাভাবিক হবে, এবং শব্দের শুরুতে যদি অ থাকে সেই অধ্বনির উচ্চারণটা স্বাভাবিক হবে। যেমন অমল, ধর্ম, ক্ষমা, কথা। ক স্বাভাবিক উচ্চারণ হচ্ছে, আমরা একটা চার্টে দেখি, অমল, অমল, অমল। ধর্ম, আমি এখানে একটু আলাদা স্পেস দিয়ে লিখেছি, কিন্তু আসলে শব্দটা হবে একক শব্দ। এখানে আসলে ফন্টের একটু সমস্যার কারণে আমি এটা স্পেস দিয়ে একটু আলাদা করে লিখেছি। কিছু শব্দ এরকম করতে হয়েছে, না হয় যুক্ত ব্যঞ্জন হয়ে যায় নিকোশ ব্যান ফন্টে। ধর্ম, ধর ম, ধর, এখানে আসলে আমরা ধর উচ্চারণটা দেখব যে ম দ্বিতীয় ধ্বনিতে কি আছে? ম, মর সাথে অযুক্ত আছে, তো যেহেতু দ্বিতীয় ধ্বনিতে ম আছে সেই কারণে ধ এর উচ্চারণ স্বাভাবিক আছে। ক্ষমা, ক মূর্ধন্য ষ সাথে ক,
খ অ আছে একটা অ, এবং মর সাথে একটা আ আছে, এই ক্ষমা, সেই কারণে এই কটা স্বাভাবিক হচ্ছে। কথা শেষে আ আছে, এই কারণে এই কর উচ্চারণ স্বাভাবিক হচ্ছে। না অর্থে বা না বোধক অর্থ প্রকাশ করতে অ বা অন, অ বা অন থাকলে আদ্য অধ্বনির উচ্চারণ স্বাভাবিক হয়। কি না অর্থে, না বাচক শব্দ, না বাচক অর্থ যদি, নেতিবাচক অর্থ যদি প্রকাশ হয়, না বাচক অর্থ প্রকাশ করলে অ ও অন থাকলে আদ্য অধ্বনির উচ্চারণ স্বাভাবিক হয়। যেমন অমূল্য, যার কোনো মূল্য নির্ধারণ করা যায় না, অমূল্য। অমূল্য, অমূল্য, যার কোনো মূল্য নির্ধারণ করা যায় না, সে কারণে এখানে এই অধ্বনির উচ্চারণ স্বাভাবিক রয়েছে। অনাগত, অনাগত, এখনো আগত হয়নি, আসেনি, এখনো আসবে, তো এই অধ্বনির উচ্চারণ স্বাভাবিক। অনন্ত, অনন্ত, অ প্রথমর উচ্চারণ, আমরা এখন কথা বলছি প্রথমর উচ্চারণ নিয়ে। নো এখানে ওকার হয়েছে, এটা আমরা সামনে দেখব যখন আমরা সংবৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব। অনন্ত, প্রথমটা স্বাভাবিক আছে। অধ্বনির বিবৃত উচ্চারণের দুইটি নিয়ম আমরা দেখলাম, তৃতীয় নিয়মটি দেখি। স বা সম উপসর্গযুক্ত, স বা সম উপসর্গযুক্ত আদ্য অধ্বনির উচ্চারণ স্বাভাবিক হয়। স উপসর্গ বা সম উপসর্গযুক্ত শুরুতে যে অধ্বনি আছে, এই অধ্বনির উচ্চারণ বিবৃত বা স্বাভাবিক হয়। যেমন স্নেহ, সংস্কৃত, সংস্কার, সমূল। দেখি স্নেহ, 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 এটা আসলে তালব্য দন্তাস্বর বানানোর জায়গায় আমরা যখন যাব তখন আমরা দেখব এস এইচ হলে উচ্চারণের ক্ষেত্রে তালব্য হয়ে যাবে, এস হলে দন্তাস্ব হবে। সমূল, তালব্য স্বাভাবিক হয়েছে। সংস্কৃত, এই যে সম থেকে সংস্কৃত এসেছে, স্বাভাবিক হয়েছে। সংস্কার, সম থেকে এসেছে, এই টা স্বাভাবিক হয়েছে। অধ্বনির পরে এ, ওই, ও থাকলে আদ্য অধ্বনির উচ্চারণ স্বাভাবিক হয়। অধ্বনির পরে যদি এ, ওই, ও এই চারটা ধ্বনি থাকে, তাহলে শুরুতে যে অধ্বনি থাকবে সে অধ্বনির উচ্চারণ স্বাভাবিক হবে। যেমন অনেক, বরেণ্য, জনৈক, তথৈবচ, কঠোর, অলৌকিক, অসৌজন্য। আমরা এখানে চারটি উদাহরণ দেখি। অনেক, অ একার আছে, অর উচ্চারণ স্বাভাবিক। বরেণ্য, একার আছে, সে কারণে অর উচ্চারণ স্বাভাবিক। জনৈক, ঔকার আছে, ও, জনৈক। কঠোর, কঠোর, এখানে ঔকার আছে, সেই কারণে অলৌকিক। ঔকার আছে, সেই কারণে অর উচ্চারণটা এখানে স্বাভাবিক হয়েছে। অস্বরধ্বনিযুক্ত একাক্ষর শব্দের উচ্চারণ স্বাভাবিক হয়। একাক্ষর, যেমন দম, টপ, নদ, খল, কর, পর, ধর, ছাড়। এই যে এই একাক্ষর বিশিষ্ট যে শব্দগুলো আছে, একাক্ষর। এখন একাক্ষর জিনিসটা কি? আমরা অক্ষর তো, আমরা আসলে ধ্বনি বা বর্ণকে আমরা অক্ষর বোঝার চেষ্টা করি, কিন্তু আসলে সেটা অক্ষর নয়। আমরা ইংলিশে কি সিলেবল পড়ি না, সিলেবল। তো সেই সিলেবলের ক্ষেত্রে আমরা এইখানে একটা শব্দ দেখি, একাক্ষর বা উচ্চারণ, উচ্চারণ। এখানে কয়টা পার্ট আছে শব্দের? তিনটা পার্ট আছে। এই তিনটা পার্টের উচ্চারণ, রণ না, আমরা পড়ি রন, উচ্চারণ। এখানে তিনটা পার্ট আছে। তো প্রথম যে পার্টটা আছে উচ্চ, এটা একটা অক্ষর। চা, এটা একটা অক্ষর। রন, এটা একটা অক্ষর। এখানে এই তিনটা অক্ষর। তো এই যে উচ্চারণের যে পার্ট আছে, যেমন এখানে দম একসাথে উচ্চারণ করতে হচ্ছে, টব একসাথে উচ্চারণ করতে হচ্ছে, নদ, খল একসাথে, এইগুলো হলো একাক্ষর। একদমে আমরা যেটুকু উচ্চারণ করি সেটা হলো একটা অক্ষর। এটা হলো উচ্চারণের বেলায়, শব্দ যখন আমরা উচ্চারণ করি। কিন্তু আমরা ধ্বনি বা অনেকেই বর্ণকে আমরা অক্ষর বলি, আসলে এটা বর্ণ অক্ষর নয়। অক্ষর হলো শব্দের পার্ট বা সিলেবল, যেটা আমরা বলি সিলেবলটাই অক্ষর।
অধ্বনির নিজস্ব উচ্চারণ স্বাভাবিক হয়। সরল, জল, দখল, কথা, এগুলো হলো স্বাভাবিক উচ্চারণ। এই স্বাভাবিক উচ্চারণগুলো বিবৃতই হয়, স্বাভাবিক উচ্চারণগুলো বিবৃত হয়। আমরা বিবৃত উচ্চারণের 6টি নিয়ম দেখলাম। এখন আমরা সংবৃত উচ্চারণের কিছু নিয়ম দেখি। শব্দের প্রথমে র ফলা থাকলে অধ্বনির উচ্চারণ অধ্বনির মতো হয় বা সংবৃত হয়। অর উচ্চারণ যখন অর মতো না হয়ে ওর মতো হবে, সেই উচ্চারণটাকেই বলা হয় সংবৃত উচ্চারণ। যেমন ক্রমশ, ক্রমশ উচ্চারণ করতে আমাদের কি ক্রমশ। প্রথম, গ্রন্থ, ক্রমশ আমরা উচ্চারণ করছি কি ক্রমশ। প্রথম, রফলা, পর, এখানে কর সাথে রফলা, পর সাথে রফলা, গর সাথে রফলা। যেহেতু রফলা যুক্ত হয়েছে সেই কারণে প্র, প্র, অ আছে এখানে, ক্র, ঠিক আছে। এই কারণে এই ধ্বনিগুলোর উচ্চারণ ওবত হয়েছে বা সংবৃত হয়েছে। অধ্বনির পর রস্বই, দীর্ঘই, রস্বউ, দীর্ঘউ, জ ফলা, ক মূর্ধন্য ষ যুক্ত ব্যঞ্জন, বর্গীয় জ ইয় যুক্ত ব্যঞ্জন থাকলে অধ্বনির উচ্চারণ অধ্বনির মতো বা সংবৃত হয়। আমরা এই যুক্ত ব্যঞ্জনগুলো নিয়ে যখন বানানের নিয়ম আলোচনা করব তখন আলোচনা করব। যেমন রবি, র, 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 আমরা কিন্তু র বলছি না, আমরা র, আমাদের এই যে ঠোঁটের দিকে দেখলে বুঝবে এটা কিন্তু গোল হয়ে যাচ্ছে, তার মানে কি ওর মতো ওকার হচ্ছে। রবি। শশী, শশী আমরা শাসি বলছি না, কিন্তু আমরা বলছি শশী। বউ, বউ আমরা লিখি কি বউ, কিন্তু আমরা উচ্চারণ করি কি বউ। মসৃণ, মসৃণ। চলিত বাংলায় কয়েকটি বিশেষ্য বা বিশেষণ পদে অধ্বনি অধ্বনিতে পরিণত হয়। যেমন ঝড়ো, ঝড়ো, ঝড় হয় না ঝড়ো রাতে। রাত ভোর, রাত ভোর, রাত ভর আমরা পড়ি না, কিন্তু আমরা পড়ি কি রাত ভোর। মারধর, কি করেছে মারধর করেছে না মারধর করেছে, আমরা লিখি মারধর করেছে কিন্তু আসলে আমরা উচ্চারণ করি মারধর। একাক্ষর শব্দের শেষে মূর্ধন্য ন বা দন্ত ন থাকলে অধ্বনি ও অধ্বনির মতো উচ্চারিত হয়। অধ্বনিটা তখন অধ্বনির মতো উচ্চারিত হয়। যেমন আমরা বন, বন আমরা কিন্তু বন বলি, কিন্তু বন, বন ও হয়ে যাচ্ছে। মন, মনের মতো মন, বন, বন হয়ে যাচ্ছে মন, মন হচ্ছে জন, জন হচ্ছে। বাংলা তদ্ভব শব্দের অন্ত অধ্বনির উচ্চারণ প্রায়ই অধ্বনির মতো হয়। অন্ত অধ্বনি, অন্ত শেষে যখন অধ্বনি থাকে তখন স্বভাবতই ওবত হয়। যেমন ভালো, ভালো আমরা ভালো পড়ি না, কিন্তু ভালো। কত, কত পড়ি না, কত পড়ি না, কিন্তু আমরা বলি কত। 12, বাংলা তদ্ভব শব্দের অন্ত দ্বিরুক্ত ও অনুকার শব্দের অধ্বনি অধ্বনির মতো হয়। দ্বিরুক্ত দুইবার উক্ত, দুইবার যে সব শব্দ আমরা উক্ত উচ্চারণ করি। যেমন মরমর আমরা কি মরমর উচ্চারণ করি কি মরমর। ছলো ছলো আমরা ছলো ছলো চোখে, মানে কি যে চোখে কান্না কান্না একটা ভাব আছে, ওই চোখটাকে বলা হয় ছলো ছলো। কাঁদো কাঁদো, কাঁদো কাঁদো কিন্তু আমরা উচ্চারণ করি কাঁদো কাঁদো। আরেকটা বিষয় তোমরা মনে রাখবে, যদি আমরা কোনো যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ করি, যুক্ত ব্যঞ্জন যে কোনো যুক্ত ব্যঞ্জনের শেষের যে ধ্বনিটা থাকে সে ধ্বনিটার উচ্চারণ কিন্তু সংবৃত হয়। যুক্ত ব্যঞ্জনের অধ্বনির শেষ অধ্বনির উচ্চারণটা সংবৃত হয়। যদি আমরা বলি অশ্ব, অশ্ব, অ তালব্য স ব ফলা, এটা যখন আমরা উচ্চারণ করি তখন কি হয়ে যায় অশ্ব। মানে যুক্ত ব্যঞ্জনের শেষে যে যে অধ্বনিগুলো আছে প্রত্যেকটা অধ্বনির উচ্চারণ সংবৃত হয়। অধ্বনির বিবৃত ও সংবৃত উচ্চারণ নিয়ে
টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আজিজুল মামুন বিএস বাংলা স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।